ইতিহাসের জবানবন্দি। আজ জানবেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বই, ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগের পঞ্চম পর্ব। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 1975-এর 15ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসনের একটি সচিত্র প্রতিবেদন এই বইয়ে তুলে ধরা হয়েছে। বিশেষ করে বইটিতে লেখক আহমেদ মুসা তুলে ধরেছেন তৎকালীন সময়ে মুজিববাদ প্রতিষ্ঠান নামে শেখ মুজিবের সরাসরি পৃষ্ঠপোষকতায় মুজিব বাহিনী, রক্ষী বাহিনী, লাল বাহিনী সহ বিভিন্ন আধাসামরিক ও বেসামরিক সশস্ত্র বাহিনীর যথেচ্ছা সন্ত্রাস, বিরোধী মতের উপর দমন পীড়ন, আওয়ামী লীগ নেতাদের অকল্পনীয় দুর্নীতি, ভোট চুরি সহ শেষ পর্যন্ত এক নেতা এক দেশ তথা বাকশাল কায়েম করতে গিয়ে প্রচণ্ড ক্ষোভের মুখে সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হন শেখ মুজিবুর রহমান। বিরোধী মত দমনের উদ্দেশ্যে তৎকালীন শক্তিশালী বিরোধী দল তথা জাসদের প্রায় 25,000 নেতাকর্মীকে হত্যা করা হয় মুজিবের এই শাসনামলে। নির্যাতনের ধরন এতই নির্মম ছিল যে তৎকালীন কোনো বিশ্লেষক একে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ তথা সিআরপি, হিটলারের এমএম এবং পাকিস্তানের এসআরজি বাহিনীর নির্যাতনের সাথে তুলনা করেছেন। তাই আমি আমার শ্রোতাদের মধ্যে 18 বছরের নিচে অথবা দুর্বল চিত্তের সকল শ্রোতাদের এই বইটি না শোনার জন্য অনুরোধ করছি। ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ বইটি পাঠ করছি আমি মাহমুদুল হাসান। নৃশংসতায় অনুসন্ধানী চিত্র। আওয়ামী লীগ আমলে যেসব এলাকায় সবচেয়ে বেশি হত্যা ও সন্ত্রাস হয়েছে সেসবের কিছু অংশে আমি সরাসরি গিয়েছি। আলোচনা করেছি নিহতদের আত্মীয়ের সঙ্গে, আহতদের সঙ্গে এবং স্থানীয় বাম নেতাদের সঙ্গে যারা তখন রক্ষী বাহিনী ও মুজিব বাহিনীতে টার্গেটে ছিলেন। সন্ত্রাস। বাজিতপুর। পুরো কিশোরগঞ্জ জেলায় ব্যাপক হত্যাকাণ্ড ও সন্ত্রাস হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হয়েছে বাজিতপুরে। এখানে প্রাধান্য ছিল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি মাওলয়ের। পরবর্তীকালে এই অংশ সাম্যবাদী দল গঠন করেন। পার্টির নেতা, কর্মী, সমর্থন, সহানুভূতিশীল, তাদের আত্মীয় স্বজন এবং মুজিববাদীদের ব্যক্তিগত শত্রু ছিল হত্যার টার্গেট। পার্টির প্রথম সারির স্থানীয় নেতা ছিলেন প্রফেসর ইয়াকুব আলী। বাজিতপুর কলেজে শিক্ষকতা করতেন তখন। তারপরের নেতা ছিলেন সাইফুল ইসলাম। তিনি বাজিতপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষক। তিনি মুজিববাদীদের হাতে ধরা পড়েছিলেন দুজন সঙ্গী সহ। সঙ্গী দুজনকে হত্যার পর মুজিববাদীরা তাকে জবাই করে চলে যায়, কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেছেন তিনি। তার গলায় এখনো জবাইয়ের দাগ। প্রথমত আমি তার সঙ্গেই কথা বলেছি। তার মতে বাজিতপুরে 126 জনকে রক্ষী বাহিনী ও মুজিববাদীরা হত্যা করেছে। তার ভাষ্য তার ভাষাই তুলে ধরছি। স্বাধীনতা যুদ্ধের সময় আমরা ভারতে না গিয়ে এলাকায় থেকেই পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছি। আমরা আগাগোড়াই মনে করেছি আওয়ামী লীগকে দিয়ে মুক্তি আসবে না, সে কথা প্রচারও করেছি। স্বাধীনতার পরপরই এ অঞ্চলে মুজিববাদীরা হিন্দুদের বাড়ি দখল, লুণ্ঠন, নারী নির্যাতন, ডাকাতি সহ ব্যাপকভাবে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়। জনগণ প্রতিবাদ করলে তাদের উপর নেমে আসে চরম নির্যাতন। 1972 সালের গোড়ার দিকেই এলাকার জনগণ মুজিববাদীদের বিভিন্ন অপকর্মের প্রতিকার করার দাবি নিয়ে আমাদের কাছে আসতে থাকেন। এলাকায় আমাদের প্রভাব ছিল, বিশ্বস্ততাও ছিল। প্রকাশ্যেই আমরা তখন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পক্ষপাতী ছিলাম। জনগণের বিভিন্ন অভিযোগ নিয়ে পর্যালোচনার জন্য প্রফেসর ইয়াকুব, আনিসুর রহমান ও আমি সহ এলাকার নেতৃস্থানীয় পার্টি কর্মীরা আলোচনায় বসলাম। সময় হবে 1972 সালের মার্চ মাস। ঠিক করলাম আমাদের পার্টিকে গ্রামে গ্রামে সংগঠিত ও বিকশিত করে মুজিববাদীদের জুলুমের প্রতিবাদ করব। পার্টি নেতা নগেন সরকারের সঙ্গে যোগাযোগ করলাম। এ সময় পার্টির সিদ্ধান্ত অবহিত হলাম। প্রথম দিকে আমরা চেয়েছি প্রতিবাদী জনগণকে সংগঠিত করতে। বলতে থাকলাম যে এই স্বাধীনতায় শুধু পতাকারই পরিবর্তন ঘটেছে, জনগণের মুক্তি এতে আসবে না। সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে। জনগণ আমাদের কথা বিশ্বাস করতে শুরু করেন। এর কারণ ছিল মুজিববাদীদের প্রত্যক্ষ স্বরূপ তারা স্পষ্টই দেখছিলেন, হেন অপকর্ম নেই যা তারা করছিল না।
আমাদের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে আতঙ্কিত হয়ে পড়ল স্বাধীন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তারা যোগাযোগ করল কেন্দ্রীয় নেতাদের সঙ্গে। শুরু হলো আমাদের বিরুদ্ধে চক্রান্ত। আওয়ামী লীগের সৈয়দ নজরুল ইসলাম ছিলেন স্থানীয় আওয়ামী লীগারদের মদতদাতা। তারা আক্রমণ শুরু করলো আমাদের উপর। আমরা প্রথম অবস্থায় হানাহানি এড়াতে চাইলাম, কিন্তু তবু পরিত্রাণ পেলাম না। মুজিববাদীদের নির্যাতনের মধ্যেও আমরা কৃষক, মাঝিমাল্লা, জেলে প্রভৃতিকে সংগঠিত করতে শুরু করলাম। বিভিন্ন সমিতি করলাম তাদের নিয়ে। এতে মুজিববাদী অনেক যোদ্ধার ও ফরিয়াদের স্বার্থহানি ঘটল। এই অবস্থার মধ্য দিয়ে 1973 সালে নির্বাচন এলো। আমরা নির্বাচন বর্জনের ডাক দিলাম। এই অভিযোগে আলিয়াবাদের মুজিবুর নামক আমাদের এক কর্মীকে মুজিববাদীরা জোর করে ধরে নিয়ে যেতে চাইল। আমরা বাধা দিয়ে তাকে রক্ষা করলাম। এরপর সে আত্মগোপনে চলে গেল। এরপর আক্রমণ আসতে থাকলো একের পর এক। যার উপর আক্রমণ এসেছে সেই পালিয়ে আত্মগোপনে চলে গেছে। 1973 সালে এপ্রিল মাসে রক্ষী বাহিনী এলো বাজিতপুরে। তারা আমাদের কর্মী বোয়ালির জেলে বলরাম দাসকে ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করলো। এই ঘটনায় আমরাও সতর্ক হয়ে গেলাম। মুজিববাদীদের সঙ্গে ব্যক্তিগত আক্রোশ ছিল এমন বহু লোককে তারা নকশাল নাম দিয়ে রক্ষী বাহিনীর হাতে তুলে দিয়েছে এবং অত্যাচার করিয়েছে। তখন সরিষাপুরের মুর্শিদ জনুমিয়া আজও যে আঘাত নির্যাতন বহন করছে তাদের শরীরে। আমি পালিয়ে আমাদের গ্রাম বালিগাঁও চলে গেলাম। রক্ষী বাহিনী ও মুজিববাদীরা আমাকে ধরার জন্য তখন হোস্টেলে খোঁজ করছিল। আমাদের পার্টি ও জাসদ মিলে আমরা সিদ্ধান্ত নিলাম বলরাম হত্যার প্রতিবাদের। সমবেতভাবে আমরা সভা ও মিছিল করলাম। রক্ষী বাহিনী মাসখানেক সন্ত্রাস চালিয়ে তখনকার মতো চলে গেল। অবশ্য কিছুদিন পরেই আবার এসেছিল তারা। আমরা আত্মগোপন থেকে আবার বাজিতপুর ফিরে এসে কাজ শুরু করলাম। জুলাই আগস্ট 1973-এ দলে দলে লোকজন আমাদের পার্টিতে যোগ দিতে লাগলো। আমরা স্টাডি সার্কেল সহ বিভিন্ন গ্রুপ দাঁড় করালাম। কেন্দ্র থেকে সুখেন্দু, দণ্ডিদার, নগেন সরকার, শান্তি সেন প্রমুখ এসে দেখে গেলেন। 1973 সালে আগস্টের মাঝামাঝি সময় অধ্যাপক ইয়াকুবকে কলেজে যাবার পথে গ্রেফতার করল। আমি ও অন্যান্য নেতৃস্থানীয় কর্মীরা পালিয়ে গেলাম। আবার গোপনে সিদ্ধান্ত নিলাম পার্টিকে রক্ষা করার। আমি ও পার্টি কর্মী ইদ্রিস গ্রামে গিয়ে দেখলাম ইয়াকুবের গ্রেফতারের খবর শুনে বিভিন্ন গ্রাম থেকে কাতারে কাতারে লোকজন বাজিতপুর আসছে। আমাদের এক কর্মী মুজিবুর বিয়ে ভর্তি হবার জন্য নরসিংদী কলেজে যাচ্ছিল। গ্রেফতারের খবর শুনে কাগজপত্র ছুঁড়ে ফেলে প্রতিবাদে যোগ দিল এবং লেখাপড়ার ইস্তফা দিয়ে পার্টির সার্বক্ষণিক কর্মী হয়ে কাজ করার কথা ঘোষণা করল। মা বাবার একমাত্র ছেলে মুজিবুরকে পরবর্তীকালে মুজিববাদীরা নির্মমভাবে হত্যা করে। গ্রামের লোকজনকে জড়ো করে আমরা থানা ঘেরাও করলাম। দাবি করলাম প্রফেসর ইয়াকুবকে ছেড়ে দিতে। রাত 12টা পর্যন্ত ঘেরাও করে রাখলাম। যখন বুঝতে পারলাম তাকে ছাড়া হবে না, রাস্তা থেকে ছিনিয়ে নেবার সিদ্ধান্ত নিলাম এবং একটি পরিকল্পনাও তৈরি করলাম। কিন্তু কিছু ভুলের জন্য সফল হইনি। শেষ রাতে ইয়াকুবকে কিশোরগঞ্জ নিয়ে গেল। পরদিন কয়েক হাজার লোক কিশোরগঞ্জ কোর্ট ঘেরাও করল। পুলিশ সেখান থেকে 22 জনকে গ্রেফতার করে। অধ্যাপক ইয়াকুব জেলে যাবার কয়েকদিন পরই মুজিববাদীরা আমাদের কর্মী আতাউর রহমানকে হত্যা করল। আতাউরের বাড়ি ছিল নীলকি। রাজনীতি ছিল তার জীবনের ব্রত। ঢাকার তেজগাঁওয়ে তাকে হত্যা করা হয়। তার মৃত্যুর পর আমি নেতৃস্থানীয় কর্মী মুজিব, ফারুক, রফিক, ওয়াহাব, নাসির, হাবিব, গিয়াস, শামসুদ্দিন, নুরুন নবী, যুবরাজ সহ অনেককে নিয়ে বসলাম। যোগাযোগ করলাম নগেন সরকারের সঙ্গে। সিদ্ধান্ত নিলাম আর কোনো অত্যাচারী বিনা চ্যালেঞ্জে যেতে দিব না। প্রফেসর ইয়াকুব তখন জেলা সেক্রেটারি, আমি সদস্য। সংগঠনে তখন আর্থিক অনটন চলছিল, দুর্ভিক্ষাবস্থা দেশে। এর মধ্যেও কৃষকরা আমাদের সাহায্য করতে থাকেন। আমাদের সাহায্য সহায়তা করার অপরাধে অনেককেই ধরে নিয়ে যেত রক্ষী বাহিনী। অকথ্য অত্যাচার চালাতো তাদের উপর। মুজিববাদীরা সাহায্য করত রক্ষীদের। মিথ্যা মামলাও দেয়া হয় অনেকের বিরুদ্ধে। মুজিববাদীরা তাদের ব্যক্তিগত শত্রুদের ঘায়েল করতে থাকে এই সুযোগে। 1973 সালের ডিসেম্বর মাসে রিট করে অধ্যাপক ইয়াকুবকে ছাড়িয়ে আনলাম। তার মুক্তির পরও আমরা কেউই রাতে বাড়িতে থাকতাম না, কারণ জানতাম এরপর হাতে পেলে আমাদের সরাসরি খুন করবে। আমাদের আশঙ্কাই সত্যি হলো। নিসারকান্দি নামক এক গ্রামে রাত যাপন করে ইয়াকুব ও আমি এক ভোরে রাতে বাড়ি ফিরছিলাম। ইয়াকুবের বাড়ির কাছে এসে দেখি রক্ষী বাহিনী বাড়ি ঘেরাও করে রেখেছে। গুলি শব্দও শুনলাম। বাড়িতে না গিয়ে তখন অন্য পথ ধরলাম। সিদ্ধান্ত নিলাম শেখ মুজিবের পতন না হওয়া পর্যন্ত আর ঘরে ফিরব না, মরলে মরব। আমরা বুঝতে পারছিলাম রিটের কালে সরকার ইয়াকুবকে ছেড়ে দিতে বাধ্য হলেও অপমানের জ্বালা ভুলতে পারছিল না।
নইলে মুক্তির সাথে সাথে আবার রক্ষী বাহিনী আসার কি কারণ থাকতে পারে? এদিকে আমাদের লোকজনের উপর চলছিল অবর্ণনীয় অত্যাচার। কর্মীদের মাঠে ডেকে আত্মগোপন ও প্রতিরোধের নির্দেশ দিলাম। ভাগ করে দিলাম বিভিন্ন স্কোয়াডে। যে কদিন আমাদের হাতে অস্ত্র ছিল সে কদিন মোটামুটি নিরাপদই ছিলাম। কিন্তু ৭৪ সালের এপ্রিল মাসে পার্টি থেকে নির্দেশ এলো অস্ত্র ডাম্প করে ফেলতে। প্রথমে অবাক হলেও পার্টির নির্দেশ পালন করলাম। অবাক হলাম এই জন্য যে শত্রু যেখানে প্রবল ও সশস্ত্র সেখানে আমাদের নিরস্ত্র করার কারণ কি? পার্টি থেকে বলা হলো সামরিক শাসন আসতে পারে। আসলে সেটা ছিল কেন্দ্রীয় নেতাদের একাংশের চক্রান্ত। প্রতিবাদ করলেও পরে পার্টির সিদ্ধান্ত মেনে নিলাম। অধিক পরিশ্রমের কারণে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। পার্টি থেকে চিকিৎসার জন্য চট্টগ্রাম যেতে বলল। আমার সঙ্গে থাকবে হাবিব ও মুজিব। হাবিব আমার ও মুজিবের সঙ্গে আশুগঞ্জে যোগ দিল। দেখা হবার পর হঠাৎ সে বলল যে চট্টগ্রাম যাওয়া যাবে না, সেখানে গেলে বিপদ হবে বলে জানতে পেরেছি। চলুন ময়মনসিংহে চিকিৎসা করাবো। ময়মনসিংহ গিয়ে চিকিৎসা করালাম। সেখান থেকে এক রাতে কিশোরগঞ্জ এলাম। কিশোরগঞ্জ থেকে আরেক রাতে যাত্রা করলাম বাজিতপুরের দিকে। রাস্তায় নেমে এলো বিপর্যয়। সময়টা হচ্ছে ১৯৭৪ সালে ২০ এপ্রিল। কাটিয়াদির জাউল্লাবাজ গ্রামে দিনে লুকিয়ে থেকে বিকেলের দিকে রওনা হলাম বাজিতপুরের দিকে। সবসময় রাতেই চলাফেরা করতাম, কিন্তু এই এলাকাটা ছিল পূর্ব বাংলা কমিউনিস্ট আন্দোলনের তথা একটি কমিউনিস্ট সংগঠনের প্রভাবাধীন এলাকা। তাই ভাবলাম এখানে কোনো বিপদ হবে না। কিন্তু আমরা জানতাম এর আগের রাতে মুজিববাদীদের হাতে কমিউনিস্ট আন্দোলনের কর্মী শাহজাহান নিহত হয়েছেন। সে এলাকার মুজিববাদীরা দিনে আমাদের অবস্থানের কথা টের পেয়ে রাস্তায় ওঁত পেতে বসেছিল। আমরা তিনজন যখন খড়গাঁও মাহমুদপুরের মাঝামাঝি হাওর অতিক্রম করছিলাম, হঠাৎ ১০ জনের মতো একটি দল আমাদের পেছন থেকে আক্রমণ করলো। তাদের হাতে স্টেন গান, কাটা রাইফেল, বল্লমদা প্রভৃতি। আমরা দাঁড়িয়ে পড়লাম। বুঝতে পারলাম পালানো যাবে না। আমাদের কারো হাতে কোনো অস্ত্র নেই। পার্টির নির্দেশে আগেই জমা দিয়েছি। কয়েকজন আমাকে ঘিরে রেখে হাবিব ও মুজিবকে ১০০ গজের মতো দূরে নিয়ে গেল। আমি তৈরি হলাম মৃত্যুর জন্য। মুজিববাদীদের কয়েকজন আমাকে চিনত। একজন হঠাৎ জিজ্ঞেস করে বলল, আচ্ছা স্যার, আপনি তো এখন মারাই যাবেন, মৃত্যুর আগে আপনার কিছু বলার আছে? জবাবে বললাম, হ্যাঁ। ১ নম্বর কথা হচ্ছে, তোমরা তো আমাকেই খুঁজছিলে, এখন পেয়ে গেছো। এবার বাকি দুজনকে ছেড়ে দাও। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাকে হত্যার পর তোমরা আমার পার্টির কাছে গিয়ে অস্ত্র ও আত্মসমর্পণ করে বলবে মৃত্যুর আগে স্যার আমাদের ক্ষমা করে গেছেন, আপনারাও ক্ষমা করে দেন। একজন প্রশ্ন করলো, তা যদি না করি? বললাম, তা না করলে তোমরা নির্ঘাত মারা যাবে। যে বিভীষিকার রাজত্ব তোমরা কায়েম করেছ তাতে তোমাদের শেখ মুজিবের পতন হবেই এবং জনগণ তখন তোমাদের কচুকাটা করবে। এ সময় হঠাৎ দুটো গুলির শব্দ শুনলাম। বুঝতে পারলাম হাবিব ও মুজিবকে হত্যা করা হচ্ছে। তাদের বিদায় চিৎকার শুনলাম। মরণ চিৎকারের সময়ও বিপ্লবের জয়গান গেয়ে গেল তারা। আমিও উত্তেজিত হয়ে কথা বলছিলাম ঘিরে রাখা ৪ জন মুজিববাদীর সঙ্গে। এক পর্যায়ে উত্তেজনায় আমার হাত উপরে উঠে এলো। এতে লোক ৪ জন হঠাৎ ভড়কে গিয়ে একটু দূরে সরে গেল। এই ফাঁকে একটি গ্রাম লক্ষ্য করে প্রাণপণে দৌড় দিলাম আমি। পেছনে পেছনে দৌড়ে এলো তারা। ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। অন্ধকারে তারা ঠিক ঠাহর করতে পারল না। গ্রামের কাছের এক ঝোপে লুকিয়ে পড়লাম। এই গ্রামটি আমার চেনা। নাম গোদারপোডা। গ্রামের একজন প্রাইমারি স্কুলের শিক্ষক আমার পূর্ব পরিচিত ছিলেন। মুজিববাদীরা খুঁজে খুঁজে ব্যর্থ হয়ে চলে যাবার পর আমি সেই শিক্ষকের বাড়িতে গেলাম, কিন্তু সেই শিক্ষক সেদিন আমাকে কোনো সাহায্যই করলেন না, হয়তো ভয়ে। মুজিববাদীরা গ্রামে হয়তো আগেই জানিয়ে রেখেছিল। সেই শিক্ষকের বড় ছেলে তখন হঠাৎ বলল, চলুন আপনাকে এক জায়গায় রেখে আসি। আশান্বিত হয়ে আমি তার পিছু নিলাম, কিন্তু সে আমাকে কসাইদের হাতেই তুলে দিল। তারা তখন আমাকে না পেয়ে এক বাড়িতে বসে ফুর্তি করছিল। আমাকে দেখে হইচই করে ছুটে এলো। তারপর টানতে টানতে আবার নিয়ে গেল হাওড়ে। একজন বলল, কোনো চান্স দেওয়া যাবে না, জবাই করব। অন্ধকার রাত। চিৎকার করে সাহায্য চাইছিলাম, হাত পা ছুড়ছিলাম। জোর করে মাটিতে ফেললো আমাকে। আমি চিত হয়ে না শুয়ে উপর হয়ে শুইলাম। অনেক টানাটানি করে ঘাড়েই দা চালালো একজন। আমি আমার রক্ত টের পাচ্ছি আমার হাড়ে দায়ের গড়গড় শব্দ। বেশ কতক্ষণ চলল এভাবে। মৃত্যু নিশ্চিত জেনে ইনকেলাব জিন্দাবাদ এবং মেহনতি জনতার জয় হোক স্লোগান দিয়ে নিস্তেজ হয়ে পড়লাম। কসাই মুজিববাদীটি বলল, শেষ, চল ফিরে যাই। যাবার সময় ছোড়া দিয়ে মেরুদণ্ডের একপাশে জোরে আঘাত করে উল্লাস করতে করতে তারা ফিরে গেল। আমার কাছে মনে হচ্ছিল আমি একটি বিভ্রমের মধ্যে আছি, একটি দুঃস্বপ্ন যেন। ভয়ে ঘাড়ে হাত দিতে পারছি না। যদি দেখি আমার মাথা আমার শরীর থেকে বিচ্ছিন্ন। স্বাভাবিক চিন্তা লোপ পেয়েছে তখন।
হঠাৎ মনে হলো নিশ্চয়ই বেঁচে আছি আমি, নইলে চিন্তা করছে কি করে। ভয়ে ভয়ে ঘাড়ে হাত দিয়ে দেখি হাড় পর্যন্ত কাটা, আর কয়েকটি চাপ দিলেই হয়তো গলা বিচ্ছিন্ন হয়ে যেত। পিঠের আঘাত পেট ভেদ করেছিল, মনে হচ্ছিল নাড়ি ভুঁড়ি হয়তো বের হয়ে গেছে। ভয়ে ভয়ে সেখানেও হাত নেড়ে দেখলাম বেশ পিচ্ছিল। বুঝতে পারলাম নাড়ি ভুঁড়ি নয়, রক্ত। ভয়ে ভয়ে চারদিকে তাকিয়ে দেখলাম কেউ নেই। লুঙ্গি ছেড়ে পেট ও পিঠের ক্ষতস্থান বাঁধলাম। ভোররাত হয়ে গেছে তখন, দিকজ্ঞানও হারিয়ে ফেলেছি। আন্দাজের উপর নির্ভর করে বাজিতপুরের দিকে হাঁটতে লাগলাম, কিন্তু আমার আন্দাজ ছিল সম্পূর্ণ ভুল। আমি আসলে উল্টো দিকেই হাঁটছিলাম, যেদিকে শত্রু বেশি। কৃষকরা মাঠে যাওয়া শুরু করেছিল, কিন্তু আমার কাছে তখনও সবাইকেই শত্রু মনে হচ্ছিল। কাউকে দেখলেই গাছ বা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি। ছোটখাটো খালও পার করলাম কয়েকটা, কতক্ষণ সাঁতার কেটেছি। আজ অবাক লাগে সেসব সম্ভব হয়েছিল কি করে। সকালে মাসুদপুর নামক এক গ্রামের সর্বদক্ষিণের বাড়িটির কাছে গেলাম। বাড়িটা মূল গ্রাম থেকে সামান্য দূরে, তাই ভাবলাম হয়তো শত্রুরা এখানে আসবে না। ঘর থেকে একজন বৃদ্ধ লোক বের হয়ে এলেন, অত্যন্ত গরিব। বললেন, বাবা আপনি কে জানি না, কিন্তু আমি গরিব মানুষ, খুব ভয়ে আছি, আমাকে বিপদে ফেলবেন না। আমিও ভেবে দেখলাম এই নিরীহ লোকটাকে বিপদে ফেলে আর কি হবে। আবার হাঁটতে থাকলাম। লাউন্দ গ্রামের কাছে এসে আর চলতে পারছিলাম না। এক গাছের নিচে বসে পড়লাম। ভীষণ ব্যথা করছিল তখন। হাঁটা বসা শোয়া কোনোটাতেই শান্তি পাচ্ছিলাম না। এর মধ্যে অনেক লোক জড়ো হয়ে গেল। নানা রকম মন্তব্য করছিল তারা। ইতিমধ্যে মুজিববাদীরাও জেনে ফেলেছে যে আমি মরিনি। চারদিকে হুঁশিয়ার করে লোক পাঠিয়েছে যেন আমাকে রাত পর্যন্ত চোখে চোখে রাখা হয়, রাত হলে আবার হত্যা করবে। ভিড়ের মধ্যে থেকে আব্বাস নামক একজন সাহস করে এগিয়ে এলো আমার সাহায্যে। পানি এনে দিল খেতে। অনুরোধ করলো, চলুন ভাই আমার বাড়িতে চলুন। বললাম, না ভাই, আপনার বিপদ বাড়িয়ে লাভ নেই। তার চেয়ে এই গাছের নিচেই একটা হোগলা পেতে দেন। একটা হোগলা আনা হলো। গ্রাম থেকে লোকজন নানা রকম খাবার নিয়ে আসতে লাগলো। আমি কিছুই খেতে পারছিলাম না। আব্বাস একজন কম্পাউন্ডারকে ডেকে আনলো। ইনজেকশন দেবার পর ব্যথা কমলো। ডাবের পানি খেলাম একটু। এরপর সমস্যা দেখা দিল আমাকে রাখবে কোথায়। কয়েক হাজার লোক তখন জমা হয়েছে। অনেকে চিনল আমাকে। সন্ধ্যার আগে লুকোতে না পারলে আবার আক্রান্ত হব। এর মধ্যে ডাক্তার এলেন। সেখানেই ওষুধ দিয়ে বললেন, আমরা আপনাকে বাঁচাতে চাই, লোকজন সব চলে যেতে বলুন, লুকিয়ে রাখবো আপনাকে। আমার অনুরোধে লোকজন চলে গেল। ডাক্তার প্রথমে ডিসপেন্সারিতে নিয়ে গেলেন। ডিসপেন্সারির ভিতর দিয়ে গোপনে ইউনিয়ন কাউন্সিলর অফিসে পার করে দিলেন আমাকে। ডিসপেন্সারিতে তালা দিয়ে চলে যাবার পর সবাই ভাবল আমি বোধহয় সেখানেই আছি। রাতে গোলাগুলি শুরু হলো। মুজিববাদীরা ডিসপেন্সারির তালা ভেঙে দেখলো আমি নেই। অনেক খোঁজাখুঁজির পর চলে গেল। ডাক্তারকে আগেই পুলিশে খবর দিতে বলেছিলাম। সকালে কাটিয়াদি থানা থেকে ওসি, সিআই ও এসডিপি সহ বহু পুলিশ এলো। পুলিশ না এলে মারা পড়তাম। তারা খুব সহানুভূতি দেখিয়েছে। আমাকে খাটিয়ায় করে কিশোরগঞ্জ নেবার জন্য পুলিশ সেখান থেকে 8 জনকে গ্রেপ্তার করলো। এরা পালাক্রমে খাটিয়া বয়ে আমাকে কিশোরগঞ্জ হাসপাতালে পৌঁছে দেবার পর তাদের ছেড়ে দেয়া হয়। এই হাসপাতালে থাকার সময়ও আমার উপর মুজিববাদীরা আক্রমণের চেষ্টা করেছে, কিন্তু বহু সংখ্যক পুলিশ মোতায়েন থাকায় সম্ভব হয়নি। কিছুটা সুস্থ হবার পর প্রথমে কিশোরগঞ্জ জেলে এবং সেখানে নিরাপদ নয় বলে ময়মনসিংহ পাঠিয়ে দিলেন পুলিশ কর্মকর্তারা। আমার বিরুদ্ধে কিছু মামলা আনা হয়েছিল শুধু জেলে পাঠিয়ে আমাকে রক্ষা করার জন্য, তাই আমাকে কোর্টে যেতে হয়নি। সেসব মামলা এমনিতেই খালাস হয়ে গেছে। খালাস হবার পর ডিটেনশনে আটক রাখা হয়। শেখ মুজিবের মৃত্যু ও আওয়ামী লীগের পতনের মাস দুয়েক পর আমি ছাড়া পেয়েছি। অন্যান্য হত্যাকাণ্ড সম্পর্কে সাইফুল ইসলাম বলেন, ইকোরাটিয়ার রশিদকে তার বাপের সামনে গুলি করে হত্যা করে। তার বাবা আব্দুল আলীর হাতের কুঠোর দিয়ে বলেছে তার ছেলের মাথা কেটে দিতে। নির্যাতনের এক পর্যায়ে আব্দুল আলী বাধ্য হয়েছে ছেলের মাথা কেটে দিতে। সেই মাথা নিয়ে ফুটবল খেলেছে মুজিববাদীরা। ইউসুফকে হত্যা করার পর তার লাশ গাছে টানিয়ে রেখেছে 3 দিন। ফারুক ধরা পড়েছিল খাগড়ায়। সেখানকার মুজিববাদীরা তাকে বাজিতপুর মুজিববাদীদের হাতে তুলে দেয়। আওয়ামী লীগ অফিসে তাকে নির্মমভাবে পিটাতে পিটাতে হত্যা করা হয়েছে। ফারুক এলাকায় খুব জনপ্রিয় ছিল। এলাকার বহু লোক তাকে ছেড়ে দেবার জন্য অনুনয় বিনয় করেছিল। মাহবুবকে হত্যা করা হয় থানা থেকে নিয়ে। স্থানীয় আওয়ামী লীগ নেতা নাকি থানায় চিঠি দিয়েছিল মুজিববাদীদের হাতে মাহবুবকে তুলে দিতে। অবশ্য পরবর্তীকালে থানার দারোগারও 14 বছর জেল হয়েছে।
মাহবুবের একটি একটি করে অঙ্গ কেটে লবণ মরিচ মাখিয়ে ধীরে ধীরে হত্যা করেছে। তার কাটা হাত পা ও মাথা তার আত্মীয় স্বজনকে দেখিয়ে বলেছে, মুজিববাদের বিরুদ্ধে রাজনীতি করলে এই অবস্থা হবে। হেমায়েতপুরে নুরুল ইসলাম বাজিতপুর এসেছিল বিয়ের বাজার করতে। তাকে ধরে বুকে মই দিয়ে প্রকাশ্য দিবালোকে নারকীয়ভাবে হত্যা করেছে মুজিববাদীরা। ৭৪-এর প্রথম থেকে ৭৫ আগস্ট পর্যন্ত ছয়ছিড়া, দিঘিরগাঁও, বালিয়ারগাঁও, দুলালপুর, গুরুই প্রভৃতি এলাকা ছিল বিরানভূমি। দল বেঁধে রক্ষী বাহিনী ও মুজিববাদীরা গ্রামে আসত। লোকজনকে দাঁড় করিয়ে অকথ্য নির্যাতন করত। লাঠি বুটের আঘাত ছাড়াও হাত পা বেঁধে উল্টো করে নাকে গরম পানি ঢেলেছে বহু লোককে। মহিলাদেরও রেহাই দেয়নি। আমাদের কর্মীদের শেল্টার দিত বলে সন্দেহ করে ফিরোজপুরের আমিনা সারা গায়ে কম্বল জড়িয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। জলসানো শরীর নিয়ে এখনও ধুঁকছে আমিনা। বালিগায় আমাদের কর্মী আকবরকে ধরতে না পেরে তার মার উপর নারকীয়ভাবে অত্যাচার করেছে। আমাদের রাজনীতি করত না এমন বহু লোককেও তারা হত্যা এবং অত্যাচার করেছে। সরারচরে টাইগার হোল নামক একটি নির্যাতন ক্যাম্প করেছিল তারা। আলো বাতাসহীন সেই গর্তে দিনের পর দিন লোকজনকে আটক রেখে নির্যাতন করত। অধ্যাপক ইয়াকুবের ভগ্নিপতি হাকিম মাস্টারকে পিটিয়ে আধমরা করে থালায় ভরে পানিতে চুবিয়েছে। মুজিববাদীরা নিজেরা ডাকাতি চুরি করে বলতো নকশালরা করেছে। আমাদের কর্মীদের গোলা ও মাঠ থেকে হাজার হাজার মন ধান নিয়ে গেছে। আমার শ্বশুরবাড়ি থেকে ১,০০০ মন ধান লুট করেছে তারা। ইয়াকুব ও তার আত্মীয়রা কয়েক বছর কোনো ফসলই তুলতে পারেননি। বাজিতপুরে বিভিন্ন হত্যাকাণ্ডের বিষয়ে পরবর্তীকালে অনেকগুলো মামলা করা হয়েছিল। ৪ জন মাঝি হত্যার কারণে মুজিববাদী আবুলাল, কাঞ্চন ও শামসুদ্দিনের ফাঁসি হয়েছে। আব্দুর রহমান সহ অনেকের দীর্ঘমেয়াদী জেল হয়েছে। আওয়ামী লীগ এই ফাঁসি রদ করার জন্য জিয়ার আমলে একটি হরতালও আহ্বান করেছিল, যা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিল। অনেক মুজিববাদী এখনও বাজিতপুরে যেতে পারে না। মুজিব আমলে স্থানীয় আওয়ামী লীগ নেতা ছিলেন সৈয়দ নজরুল ইসলামের আত্মীয়। আমাদের কাঁদতেও দেয়নি। নিহত আফসার উদ্দিনের ভাই শামসুদ্দিন। হারমাতরা আমার মার চোখের সামনে গুলি করেছে আমার ভাই আফসার উদ্দিনকে। যাবার সময় বলে গেছে, এই লাশ শ্রীগাল কুকুরে খাবে। কেউ কবর দিলে তাকে হত্যা করা হবে, কেউ কাঁদলে তাকেও হত্যা করা হবে। সকালে মেরে বিকেলে আবার এসে দেখে গেছে লাশ কেউ কবর দিয়েছে কিনা, কেউ কান্নাকাটি করছে কিনা। ইকোরারটিয়া শামসুদ্দিন কান্না জড়িত কণ্ঠে বললেন কথাগুলো। বললেন, আমরা 4 ভাই, সবাই দূরে দূরে থাকতাম অবস্থা খারাপ দেখে। আফসার ভাই খুলনা মিলে চাকরি করতেন। 1975 সালের মার্চ মাসে বাড়িতে এসেছিলেন। সকালবেলায় দাওয়ায় বসে দড়ি পাকাচ্ছিলেন। শাহজাহান, আজিজ, বাচ্চু এদের নেতৃত্বে একদল মুজিববাদী ঘেরাও করলো আমাদের বাড়ি। আফসার ভাইকে ধরে বাড়ির নামায় নিয়ে গিয়ে মাথায় গুলি করলো। মারার পরও ক্ষান্ত হলো না, কবর দিতে দিল না, কাঁদতে দিল না। রাতের অন্ধকারে গায়ের মানুষ শেষে বিলে পুঁতে রাখলো ভাইয়ের লাশ। সারা গ্রামের মানুষকে পিটিয়েছে তারা। ক্ষেতমজুর সুরজ মতিকে কোদাল দিয়ে কুপিয়েছে। মরে গেছে মনে করে ফেলে রেখে গেছে। আফসার উদ্দিনের হত্যাকাণ্ডে 11 জনের বিরুদ্ধে পরে মামলা হয়েছিল। এদের কয়েকজনের ফাঁসি হয়েছে অন্য আরেক মামলায়। এই মামলায় যাবজ্জীবন হয়েছে কয়েকজনের। 3 জন খালাস পেয়েছে। নিজের হাতে ছেলের মাথা কেটে দিয়েছি। নিহত রশিদের বাপ আব্দুল আলী। আমার সামনে ছেলেকে গুলি করে হত্যা করলো। আমার হাতে কুঠোর দিয়ে বলল, মাথা কেটে দে, ফুটবল খেলবো। আমি কি তা পারি? আমি যে বাপ, কিন্তু অত্যাচার কতক্ষণ আর সহ্য করা যায়? সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নিজের হাতে ছেলের মাথা কেটে দিয়েছি। পার্টির লোকেরা আমার বাড়িতে একদিন ভাত খাইছিল। এই ছিল আমার অপরাধ। রশিদ নাকি রাজনীতি করত, আমি জানতাম না। একদিন মাতু ও শাহজাহান এসে ধরে নিয়ে গেল। আওয়ামী লীগ অফিসে সারা রাত মারল। সকালে বলল 1000 টাকা দিলে ছেড়ে দেব। রশিদ স্বীকার করে এলো 1000 টাকা দেবার। আমার কাছে টাকা চাইল, কিন্তু আমি দিন আনি দিন খাই। হঠাৎ 3 দিনের মধ্যে 1000 টাকা কোত্থেকে দেব? বললাম, তুই বরং পালিয়ে সিলেট চলে যা। রশিদ সিলেট চলে গেল, কিন্তু 10-12 দিন পরে ফিরে এসে বলল, বাবা, মন মানে না তোমাদের ফেলে থাকতে। সিলেট থেকে আসার পরে অসুখে পড়ল, টাইফয়েড। অসুখ সারার পর একদিন তার মাকে বলল, মা, আজ ভাত খাবো। তার মা শৈল মাছ দিয়ে তরকারি রানলো। এমন সময় মুজিববাদীরা ঘেরাও করলো বাড়ি। অসুস্থ মানুষ কোনো রকম বাড়ি থেকে বের হয়ে মাঠের দিকে দৌড় দিল।
বাবা আমার জানতো না সেখানেও বসে আছে আজরাইল। দৌড়ে এসে ধরল তাকে। রশিদ সিরাজের পা ধরে বলল, সিরাজ ভাই, বিমারি মানুষ, আমায় ছেড়ে দেন। ছাড়ল না। আমি দৌড়ে গেলাম, আমাকেও ধরল। তারপর বাপ বেটা দুজনকে বেঁধে মার শুরু করলো। কত হাতে পায়ে ধরলাম। এরপর মাতু গুলি করলো রশিদকে। ঢলে পড়ল রশিদ। আমি নির্বাক তাকিয়ে রইলাম। মারার পর একজন বলল, চল ওর কল্লাটা নিয়ে যাই, ফুটবল খেলবো। মাতু বলল, হ্যাঁ তাই নিব, তবে ওর কল্লা আমরা কাটবো না, তার বাবাই কেটে দেবে। বলেই আমার হাতে কুঠোর দিয়ে বলল কেটে দিতে। আমার মুখে রা নেই। বলে কি পাষণ্ডগুলো। চুপ করে আছি দেখে বেদম পেটাতে শুরু করলো। বুড়ো মানুষ, কতক্ষণ আর সহ্য হয়। সিরাজ এসে বুকে বন্দুক ঠেকিয়ে বলল, এক্ষুনি কাট, নইলে তোকে গুলি করব। তখন 1.5 ঘন্টার মতো পার হয়ে গেছে। বুঝতে পারলাম না কাটলে আমাকেও গুলি করবে। শেষে কুঠোর দিয়ে কেটে দিলাম মাথা। নিয়ে গেল তারা। আল্লাহ কি সহ্য করব। এই হত্যাকাণ্ডের জন্য 16 জনের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করা হয়েছে। অভিযুক্তদের অনেকের অন্য মামলায় ফাঁসি ও যাবজ্জীবন হয়েছে। বাকিরা এখনো ঘুরে বেড়াচ্ছে। গরিব আব্দুল আলী এখনো দাঁড়ে দাঁড়ে ঘুরছে বিচারের প্রত্যাশায়। স্টে অর্ডার হয়ে আছে মামলা। এই বৃদ্ধ তার ছেলের হত্যা এবং তার উপর নির্যাতনের বিচার পর্যন্ত বেঁচে থাকবেন কি? জনাব সাইফুল ইসলামের মতে, বাজিতপুরে সাম্যবাদী দলের 126 জন কর্মী, সমর্থক ও পার্টির প্রতি সহানুভূতিশীল ব্যক্তি মুজিববাদী ও রক্ষী বাহিনীর হাতে নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তিনি যাদের কথা স্মরণ করতে পেরেছেন তারা হচ্ছেন নীলক্ষীর আতাউর 22, বলাইর বলরাম দাস 20, জালিয়াবাদের মুজিবুর 22, ছয়ছড়ার নাসের 18, বড়ুইকানার মনু 30, সাদিরচরের হান্নান 20, ইউসুফ 32, বড়ইকান্দার রশিদ 22, গজারিয়ার হামিদ 22, করটিয়ার আফসার উদ্দিন 25, দিঘির পাড়ের আরফান সহ 4 জন মাঝি, ছয়ছড়ার আব্দুর রহিম 40, সাত্তার গরুই নুরুল ইসলাম 20, নেহাম 25, নোয়াপাড়ার মাহবুব 24, ফারুক 22, ইকোরাটিয়ার রশিদ, হোমায়পুরের নুরু 22 বছর, দিঘিপাড়ে সিকান্দার প্রভৃতি। তৎকালীন পূর্ব বাংলা কমিউনিস্ট আন্দোলনের নেতা জনাব আইয়ুব রেজা চৌধুরী কিশোরগঞ্জে তার সংগঠনের 2 জন কর্মীকে মুজিববাদীরা হত্যা করেছে বলে আমার সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছেন। তিনি বলেন, মোহাম্মদ শাহজাহান, বয়স 18, ছিল প্রথম কলা বিভাগের ছাত্র। তার বাড়ি কাটিয়াদি উপজেলার ফরগাঁও গ্রামে। 1974 সালের মে মাসে ইটনার জয়সিদ্ধি গ্রামে শাহজাহান এক ঘরে বসে কয়েকজনের সঙ্গে আলাপ করছিলেন। এই সময় 4-5 জন মুজিববাদী সেই অবস্থায় স্টেন গানের গুলি করলে শাহজাহান নিহত ও কয়েকজন আহত হন। আহতরা কোনোরকম পালিয়ে প্রাণ রক্ষা করেছে। পুলিশ তার লাশ কিশোরগঞ্জে নিয়ে গেছে। ভয়ে কেউ তার লাশ গ্রামের বাড়িতে আনতেও সাহস পায়নি। মুজিববাদীদের দ্বিতীয় টার্গেট শ্রী রায়মোহন দাস, বয়স 27, ছিলেন বিএসসি শিক্ষক। বাড়ি মিটামন উপজেলায় কেওড়ারজর গ্রামে। তিনি নৌকায় ভৈরব থেকে কেওড়ায় আসার সময় অষ্টগ্রামের মুজিববাদীরা কদমচালের কাছে নৌকা ঘেরাও করে রামদা দিয়ে কুপিয়ে মেরে নদীতে ফেলে দিয়েছে। তার লাশও পাওয়া যায়নি। পূর্ব বাংলা কমিউনিস্ট আন্দোলন ছাড়াও শাহজাহান ছাত্র ইউনিয়ন ও রায়মোহন কৃষক সমিতির সদস্য ছিলেন। রায়মোহন 2 সন্তানের পিতা ছিলেন।